স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে প্রচুর বাংলাদেশির ভিড়। কেন বলুন তো? এসআইআর শুরু হওয়াতে তারা কি ভয় পাচ্ছেন? তারা কি বাংলাদেশে ফিরে যেতে চাইছেন? কি কারণ জানবো, সরাসরি অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, এই ছবিটা কেন? এত বাংলাদেশি এরা কি করছেন এখানে? কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু যেসব বাংলাদেশিরা এতদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং আমাদের জেলার বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিল, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু এসআইআর চালু হওয়ার পরেই তারা কিন্তু ভারত ছেড়ে আবার কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার কিন্তু যে চেষ্টা করছে, এবং সেই কারণেই কিন্তু তারা দলে দলে কিন্তু স্বরূপনগরের যে হাকিমপুর সীমান্তে, সেই সীমান্তে এসে কিন্তু তারা হাজির হয়েছে। একদম শিশু থেকে মহিলা এবং যেসব লোক পুরুষ রয়েছে তারা কিন্তু সকলেই এসে এখানে হাজির হচ্ছে। আমরা সেই ছবি কিন্তু সরাসরি দেখছি এবং আমরা ইতিমধ্যে একজনকে পেয়েছি। দাদা এদিকে ফিরুন। হ্যাঁ, বলছি যে আপনি আপনার বাড়িটা কোথায়? আমি বলতে পারি। আচ্ছা, বলছি দাদা আপনার বাড়িটা কোথায়? বাড়িঘর এখন এখানেই আছে দাদা। হ্যাঁ, এখানেই বসে আছে। বাংলাদেশে বাড়ি কোথায়? কিছু বলতে আমার এখন এখানে ঠিক না, আমার পেটে খিদে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আপনারা দেখলেই পারলেন যে সহজে কিন্তু কেউ কিছু বলতে চাইছে না যে তাদের বাড়ি কোথায় বা কি বৃত্তান্ত, তারা কিন্তু সহজে কিন্তু বলতে চাইছে না। তার কারণ কিছুটা ক্ষোভ, কিছুটা অভিমান তাদের মধ্যে কাজ করছে। তার কারণ এখানে তারা কাজকর্ম করে খেত, তারা রুজি রোজগার। একদমই অনুপম, এরা তো কথা বলতে চাইছেন না, কিন্তু যারা বলেছেন তাদের কি বক্তব্য শুনবো। হ্যাঁ, বাংলাদেশের কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা। আচ্ছা, নবিকি বাজার, হ্যাঁ, ছোটকুকুর জেলা। এখানে ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম এই হাওড়া জেলা, ডুমদুর থানা। দিন মজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাজ এইসব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাব। কারণ কি? কারণ কি, এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, মানে বিদেশি পেটের জ্বালায় মজবুরি করে, ওই জন্য চলে যাবো। 15 বছর আগে আইলাম। এখানে কোথায় থাকতেন? নিউ টাউন থানা। ওই জায়গায় কাজকাম করতাম, বাসা বাড়ি। এখন কি দেশে ফিরে যাচ্ছেন? হ্যাঁ, স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত 10 নম্বর। এসএসসির এই নিয়মেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের। অভিযোগ, নিয়মের বেড়াজালে পড়ে বেশি নম্বর পেয়েও নতুনদের অনেকেই ইন্টারভিউয়ে ডাক পাননি। এরই প্রতিবাদে তারা পথে। সল্টলেকে মিছিল এবং বিক্ষোভ। এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। 11-12 শিক্ষকের চাকরির জন্য প্রকাশ করা হয়েছে ইন্টারভিউয়ের লিস্ট। তাতে নাম 20,500 জনের। এই লিস্টেই আপত্তি নতুন চাকরি প্রার্থীদের একটা বড় অংশের। কারণ যেসব চাকরি প্রার্থীদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, এর ফলে তারা অনেক বেশি নম্বর পেয়েও ইন্টারভিউয়ের ডাক পাননি। আমাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। আমরা 70 পেয়েও ফ্রেশাররা চাকরিতে ডাক পাইনি, ইন্টারভিউতেই ডাক পাইনি, চাকরি পাওয়া তো দূরস্থ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে। কেউ 9-10 শিক্ষকের চাকরির পরীক্ষা দিয়েছেন, কেউ 11-12। সকলেই নতুন চাকরি প্রার্থী। তাদের দাবি, স্কুলে পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে। এই ইস্যুতে তারা সোমবার পথে নামেন। সল্টলেকের করুণাময়ী থেকে শুরু হয় মিছিল। বিকাশ ভবন পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ। তৈরি হয় উত্তেজনা। মার্কস আমি 60 পেয়েছি এবং একাডেমিক স্কোর কাট অফ একাডেমিক স্কোর আমি 10-এ 10 পেয়েছি, কিন্তু কাট অফ স্কোর গেছে 77। হাউ ইজ ইট পসিবল? 10 নম্বর বাতিল করতে হবে। 2016 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 এখানে 10 নম্বর আসলো। 1 লক্ষ শূন্যবাদ বৃদ্ধি করতে হবে। 10 বছর আমরা একদম ফ্রেশার্স, কোনো পরীক্ষা পাইনি। এই জীবনে প্রথম আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও
ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে চাকরির নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। 11-12 শিক্ষকের চাকরির ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে। এই লিস্ট নিয়ে নানা অভিযোগ। কলকাতা হাইকোর্টে নতুন করে একাধিক মামলা হয়েছে। ইন্টারভিউ লিস্ট চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে, সোমবার সেই মামলা শুনানিতে আইনজীবী ফিরদৌস তামিম বলেন, প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকতার জন্য অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে। 1997 সালে জন্ম হয়েছে এমন পরীক্ষার্থীকেও অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে। তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন, 1997 সালে জন্ম, তাকেও অভিজ্ঞতার জন্য নম্বর, এটা কিভাবে সম্ভব? এক্সপিরিয়েন্স হতে কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে সেটাও লিখে দিয়েছে। তাদের জন্য তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না। নিউজ 18 বাংলা। এসএসসির ইন্টারভিউয়ের লিস্টে অযোগ্য শিক্ষকের নাম। রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে। এই অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি। সেই লিস্টে নাম 20,500 জনের। এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের। এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের। প্রশ্ন, এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের। তাহলে কিভাবে 11-12 শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন, আর কিভাবেই বা তিনি ইন্টারভিউও ডাক পেয়ে গেলেন? আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। তো আমি এটা দেখে অবাক হচ্ছি যে ওনার মতন টেন্টেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কি করে ইন্টারভিউ তার নাম আসে। যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি 2016 সালের, তখন টেন্টেড লিস্টে ওনার নাম ছিল। ডিভোর্সটা স্যার আমার হাজব্যান্ডই আমাকে বিভিন্ন ফোর্স করেছেন। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন 2018 সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন। তাঁর স্ত্রী বিপাশা, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দোলে, আর দেবীনগরে মা বাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, এই নিয়ে পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য, এডমিট কার্ড পেলো, পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, যে জন্য ভাই ডাক পেয়েছে। যাবে? হ্যাঁ যাবে। এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না। পরীক্ষায় তো বসলোই, উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হলো। তারা যে টেন্টেড তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি, ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয়, অস্বচ্ছ লিস্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টে একটা নির্দেশ ছিল বসতে পারে,
এটা একজনের ক্ষেত্রেই হয়েছে। এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট বসতে পারে কি পারে না, সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ। কারো অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে। কারো অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে। অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। নিউজ 18 বাংলা।